আপনারা সকলেই নিশ্চয়ই নিউজ পেপার, বিভিন্ন মিডিয়া চ্যানেল সমস্ত জায়গাতে দেখছেন যে ভারতবর্ষে ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং ক্রমশ মনে হচ্ছে যে ভারতেও কিন্তু ছাত্র আন্দোলন দিয়ে সরকার পাল্টে যেতে পারে। কেন, কি বৃত্তান্ত, এই টোটাল ব্যাপারটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর মধ্যে জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলও অবশ্যই আলোচনা করব, কারণ জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল না থাকলে এই চ্যানেলে আমি এই ভিডিও করতাম না, কারণ এই চ্যানেলটা কেবল এবং কেবল বিদেশ নীতি আলোচনা করারই চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তার আগে আমি দুটো কথা বলে রাখব। প্রথম কথা, যে আজকের এই ভিডিওটা, আমার ভিডিও এমনিতে বড় হয়, এটা আর একটু বেশি বড় হয়ে যেতে পারে, কারণ অনেকগুলো লেয়ার একে একে কমপ্লিট করতে করতে আমাকে এগোতে হবে। দ্বিতীয় কথা, যদি আমার গলার আওয়াজ ডাউন লাগে তাহলে একটু ফোনটা নিজের স্পিড আপ করে নেবেন আজকে ভলিউমটা, কারণ আমি গত দুদিন বিশেষ কিছু কাজে একেবারে বর্ডার লাগোয়া অঞ্চলে ছিলাম। তো তার আপডেট আসবে, তার আপডেট চ্যানেলে চলে আসবে। জাস্ট ওখান থেকে লং জার্নি করে এসে অফিসে ঢুকে এই ভিডিওটা করছি আজকে। অন্য কোনো ক্লাসও নিইনি, অন্য কোনো ব্যাচে, তো একটু শারীরিকভাবে ডাউন রয়েছি। চলুন শুরু করা যাক। দেখুন, আগে আমাদের দুটো জিনিস বুঝে নিতে হবে। ফল্ট লাইন এই শব্দটার সঙ্গে আপনারা পরিচিত। ফল্ট লাইন দুরকম ভাবে জেনারেলি কাজে লাগানো হয়। ফল্ট লাইন মানে কি? মানে কোনো একটা দোষ, কোনো একটা গ্যাপ, কোনো একটা সমস্যা, যেই সমস্যাটার মাধ্যমে দেশে সরকার পরিবর্তন করে দেওয়ার একটা অপরচুনিটি পাওয়া যেতে পারে। ফল্ট লাইন পলিটিক্যাল হতে পারে, অর্থাৎ কেন্দ্র সরকার কোনো একটা ভুল করলো, সেই ফল্ট লাইনটাকে নিয়ে প্রথমে আন্দোলন গড়ে তোলা, অর্থাৎ সাধারণ মানুষের মনে যাতে ব্যাপারটা রেজোনেট হয়, তারপর সেই আন্দোলনটাকে অ্যাম্প্লিফাই করা, মানে আন্দোলনটাকে তীব্রতা দেওয়া, এবং তারপর সেটাকে এক্সপ্লয়েট করা। এখানে এক্সপ্লয়েট শব্দটা নেগেটিভ অর্থে ব্যবহৃত নয়, অর্থাৎ ওই আন্দোলনটাকে কাজে লাগিয়ে নিজের যে উদ্দেশ্য সেটাকে সফল করে নেওয়া, সরকার ফেলে দিয়ে নিজের দলকে ক্ষমতায় আনা। এটা প্রতিটা রাজনৈতিক দল করে, প্রতিটা রাজনৈতিক দল। এইভাবেই রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি হয়, ভোটে হার জিত হয়, এর মধ্যে অসুবিধার কিছু নেই। পশ্চিমবঙ্গে পালাবদল হলো কেন? কারণ তৃণমূল কংগ্রেস দলটা যখন সরকার চালাচ্ছিল তখন তাদের তৈরি করা যে সমস্ত ফল্ট লাইন ছিল সেগুলোর সঙ্গে বিজেপি দলটা প্রথমে রেজনেট, দেন অ্যাম্প্লিফাই, দেন এক্সপ্লয়েট করে এই দলটাকে, তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরিয়ে দিল। তৃণমূল কংগ্রেস যখন সিপিএম কে সরিয়ে এসেছিল সেম ভাবে, সিপিআইএম যখন কংগ্রেসকে সরিয়ে এসেছিল সেম ভাবে। তো এই হলো পলিটিক্যাল ফল্ট লাইন। জিওপলিটিক্যাল ফল্ট লাইন কি? সেম জিনিস। এটা একটা দেশের মধ্যে ঘটে পলিটিক্যাল ফল্ট লাইন। জিওপলিটিক্যাল মানে ভূ রাজনীতি, পলিটিক্সটা অনেক বড় হয়ে গেল, আন্তর্জাতিক হয়ে গেল। তখন আর একটা দেশের মধ্যে না, তখন দুটো আলাদা আলাদা দেশের মধ্যে। আমাদের কি চেষ্টা থাকবে? আমাদের চেষ্টা থাকবে আমাদের যে শত্রু দেশ তাদের ফল্ট লাইনগুলোকে আইডেন্টিফাই করে, সোসাইটির সঙ্গে রেজনেট করে, অ্যাম্প্লিফাই করে, এক্সপ্লয়েট করে সেই দেশটাকে এমন কিছু পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া যাতে করে ভারতের ভালো হয়, সুবিধা হয়। রাজনৈতিক দলগুলোর কি হয়? তারা ক্ষমতায় আসতে পারলে সুবিধা হয়। সেরকম ভারতেরও তো কিছু জিওপলিটিক্যালি ক্ষমতায় আসার ব্যাপার থাকে। আবার আমাদের যারা শত্রু দেশ তাদের কি করণীয়? তারা কি করে? ভারতের যে কোনো ফল্ট লাইনকে ওরা আইডেন্টিফাই করে, রেজনেট করে, অ্যাম্প্লিফাই করে, এক্সপ্লয়েট করে, এর মাধ্যমে ভারতে সমস্যা তৈরি করে ওরা একটু বেটার কন্ডিশনে থাকতে চেষ্টা করে। এই ব্যাপার। জিওপলিটিক্সেও কোনো সমস্যা নেই, যে কোনো দেশ এটাই করবে, স্বাভাবিক ন্যাচারাল প্রবৃত্তি। এবার হার জিত চলতে থাকবে। ফল্ট লাইন যে যত ভালো অন্য দেশের পাকড়াও করে ফেলবে তারা জিতে যাবে। দেশের মধ্যে যে পার্টি অন্য পার্টির ফল্ট লাইন দ্রুত
ধরে ফেলবে এবং সেটাকে কাজে লাগাবে, তারা ক্ষমতায় চলে আসবে। এটা রাজনীতির গেম, এইভাবেই চলে। তাহলে ফল্ট লাইন জিনিসটা আমরা প্রথম কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। সেকেন্ড আমাদের বুঝতে হবে যে এই যে সিজেপি, একটা পার্টির নাম আমরা শুনছি যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, ককরোচ জনতা পার্টি, আরশোলা জনতা পার্টি। এই আরশোলা দলটা তৈরি হলো কি করে? এই আরশোলা দলটা একটা অদ্ভুত ফল্ট লাইনের ওপর বেস করে তৈরি হলো। কি ফল্ট লাইন? একটা জুডিশিয়াল ফল্ট লাইন। এটা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের বা কোনো নেতা নেত্রীর ফল্ট লাইন নয়। চিফ জাস্টিস তিনি একটা মন্তব্য করেন যে আমাদের দেশে অনেক এরকম যুবক যুবতী, তরুণ তরুণী আছে যারা প্যারাসাইট, ককরোচের মতো জীবনযাপন করে, নিজে কাজকর্ম করে না, পজিটিভ কিছু করে না, আয় উপার্জন করে না, খেটে খায় না। মেন উদ্দেশ্য ওনার বক্তব্য এটাই ছিল, খালি সারাদিন সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কাজকর্ম করে যায়, ভুলভাল ভিডিও টিডিও শেয়ার করে। তো উদ্দেশ্য কি ছিল? একজন জাস্টিস মানুষ, তার উদ্দেশ্য কি ছিল তিনিই জানবেন, আমি তো জানবো না। সাধারণ একজন মানুষ হিসেবে আমার বিচার বুদ্ধিতে মনে হয়, শিক্ষক হিসেবে আমার বিচার বুদ্ধিতে মনে হয় যে আমরা যেরকম ছাত্রছাত্রীদের বকাবকি করি, আগে তো মানে আমাদের টিচাররা আমাদের পিটিয়েছে, তো এখন গায়ে হাত তোলা পুরোপুরি নিষেধ। তো আর আমি কোনোদিনই কোনো স্টুডেন্টকে, মানে অনেক আগে হয়তো কাউকে কঞ্চি থাকতো একটা বেত টাইপের, সেটা দিয়ে মেরেছি, সে বহু বছর আগে। তারপর কারোর গায়ে হাত তুলিনি, এবং তখনও যখন কাউকে মেরেছি সেটা আমারই ভুল ছিল। তো সমাজ তখন ওরকম ছিল, সমাজও এগিয়েছে, আমিও এগিয়েছি। তো যেটা বলছিলাম, এবার আমার যেটা মনে হয়, আমরা স্টুডেন্টদের বলি না, বা বাড়িতে আপনারা বলেন না ছোটদের, যে হ্যাঁ কাজকর্ম করিস না, কিছু না, সারাদিন ওই ফোন নিয়ে বসে থাকা, দে ফোন কেড়ে নেবো, সারাদিন ফেসবুক করছে, তোদের দ্বারা আর কিছু হবে না। তো এইরকম ভাবে গার্জিয়ান সুলভ ভাবেই আমার ধারণা, যেটা এক্সপেক্ট করতে পারি ভারতবর্ষের একজন জাজের থেকে, সম্মানীয়, যে উনি হয়তো যুব সমাজকে ভর্ৎসনা করেছিলেন যাতে তারা বেটার মানুষ হতে পারে। বাট এটা একটা ফল্ট লাইন। এই ফল্ট লাইনটাকে আইডেন্টিফাই করে নিয়েছিল ককরোচ জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ইনি এটাকে আইডেন্টিফাই করে একটা সোশ্যাল মিডিয়াতে, মূলত ইনস্টাগ্রাম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ওরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রামে সিজেপি, ককরোচ জনতা পার্টি নামে একটা পার্টির জন্ম দেন। এবং উনি ন্যারেটিভটাকে এইভাবে বিল্ড করেন, সেটা ওনার বুদ্ধিমত্তার পরিচয়। আপনার সেটা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু ওনার বুদ্ধি আছে, এটা আপনাকে মানতে হবে। যে ভারতবর্ষের ইউথকে আমি আহ্বান জানাচ্ছি, তোমরা সবাই, জাস্টিস স্যার তো আমাদের অপমান করার জন্য ককরোচ প্যারাসাইট বলেছেন, আমরা এটাকে অন্যভাবে ইউজ করব। আমরা বলবো আমরা গর্বিত, আমরা ককরোচ, এই ককরোচরাই, এই আরশোলারাই দেশ বদলাবে। আমাদের অপমান করা, আমরা দেশের কাজে আসি না, দলে দলে তোমরা যোগ দাও। এবার ইয়াং ছেলে মেয়েদের, বাচ্চাদের হয় কি, ওদের যে সমস্ত ইমোশনাল, কি বলবো, যে কোনো ফিলিং আছে, সেটা অনেকটা গভীর হয় এবং সেটা অনেকটা জোরালো হয়। ইমোশনাল আউটবাস্ট আপনি দেখতে পাবেন টিনেজারদের মধ্যে। যাদের আমাদের একটু বয়স হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের সবারই ছোটবেলায় যে লেভেলের ইমোশন ছিল, হরমোনাল উত্তেজনা, অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে, সেই ব্যাপারটা নেই। মানে এখনো আমরা খেলা দেখি, কিন্তু ওই টিনেজ লাইফে মানে ওই গোলটা হচ্ছে সেই সময়কার যে উত্তেজনা, বা কেউ 6 মারছে উত্তেজনা, এখন মনের মধ্যে উত্তেজনাটা খানিক কিন্তু প্রশমিত। তো এটা ইউথদের সাইকোলজি, ইউথদের বেশ একটা উত্তেজনাপূর্ণ, আবেগপূর্ণ, রোমাঞ্চকর কোনো ব্যাপারে যদি ডাক দেওয়া যায়, তো ওরা সবকিছু ভুলে ঝাঁপিয়ে পড়ে যে না, আমাদের কিছু একটা করতে হবে। বয়সের ধর্ম খারাপ নয়, একদমই খারাপ নয়। এবং এই সিজেপি, ককরোচ জনতা পার্টি, ইনস্টাগ্রামে ফলোয়ার হু হু করে বাড়তে থাকে। যখন ককরোচ জনতা পার্টি মোটামুটি একটা চেহারা পেয়ে গেছে ইনস্টাগ্রামে, তখন তারা তাদের প্রথম 5টা ডিম্যান্ড জানায়। যে ককরোচ জনতা পার্টি, এদের ডিম্যান্ড কি, এদের উদ্দেশ্য কি? এবার তো
এত ইউথ চলে এসছে 20-22 মিলিয়ন, এবার এই তো 2-2.5 কোটি মানুষ, এদেরকে তো একটা দিকে নিয়ে যেতে হবে, লিড করতে হবে। এই 5টা ডিমান্ডের মধ্যে প্রথম ডিমান্ডটা যে ফল্ট লাইন থেকে ওরা শুরু করেছিল, যে জাস্টিস স্যার ওনাদের অপমান করেছেন, সেইটার এগেনস্টে যে কোনো চিফ জাস্টিসকে রিটায়ারমেন্টের পর কোনো রিওয়ার্ড দেওয়া যাবে না। কেন ওরা এটা দাবি করলো? যুক্তিসঙ্গত ওদের দিক থেকে আমি বলছি, ওদের যুক্তি কি ছিল বা পাবলিক যেভাবে বুঝেছিল ব্যাপারটা, যে কোনো চিফ জাস্টিসকে যদি রিটায়ারমেন্টের পর রাজ্যসভার এমপি করে দেওয়া হয়, বড় কোনো কমিটির মাথায় বসিয়ে দেওয়া হয়, তো আগে থেকেই শাসক দল বলতে পারে না, আপনি রিটায়ার করার পর আপনাকে এটা দিয়ে দেবো, আপনি ওই লাস্ট 2টো কেস যেটা আপনার আন্ডারে আছে রিটায়ারমেন্টের আগে আমাদের দিকে রায় দিয়ে চলে যান। তো জাস্টিসকে ম্যানিপুলেট করা যেতে পারে। তো সেই জন্য ওরা দাবি করলো যে কোনো চিফ জাস্টিস রিটায়ারমেন্টের পর যেন আর কোনো রিওয়ার্ড না পায়। বোঝা গেল। গন্ডগোল হলো এরা 5 দফা দাবি জানিয়েছিল পরের 4টে দাবি নিয়ে। যে পরের 4টে দাবি, সিজেপির যে উত্থান, একজন জাস্টিস স্যারের কথায় অপমানিত হওয়া, সেটার সঙ্গে কি করে সঙ্গতিপূর্ণ? তো প্রথম কথা ওরা বলল যে যাদের যাদের ওই এসআইআর এ নাম কাটা যাচ্ছে তাদের নাম কাটা চলবে না, ইলেকশন কমিশনকে জবাবদিহি করতে হবে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করতে হবে, ইলেকশন কমিশনের কে দরকার পড়লে জেল খাটাতে হবে। তো সমাজের মধ্যে সংশয় এলো যে এরা কি চাইছে তাহলে অবৈধ ভোটাররাও এদেশে থেকে যাক। পরবর্তীকালে আমরা দেখলাম স্বরূপগঞ্জ সীমান্তে সেই লাইন, লোকজন চলে যাচ্ছে, বলছে 700 টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছিলাম এদেশে, কেউ তো কিছু করতো না, এরা এই সরকারের সব কাগজ টাগজ দেখতে চাইলো, আমাদের তো বাংলাদেশে বাড়ি। তো মানুষের মনে খটকা লাগলো। থার্ড এদের দাবি হলো যে মিডিয়ার যাদের কাছে যে কোনো কিছু ব্রডকাস্ট করার লাইসেন্স আছে, এই লাইসেন্সিং ক্যান্সেল করতে হবে, সবাইকে, যে কোনো কাউকে লাইসেন্স ছাড়াই মিডিয়াতে মোটামুটি সুযোগ দিতে হবে, যে কয়েকজনের কাছেই যে লাইসেন্স আছে মিডিয়ার তা করলে হবে না। এইভাবে মিডিয়াকে চেঞ্জ করতে চাইছে কেন? তো মানুষজনের যেটা মনে হয়েছিল যে হ্যাঁ, একটা হতে পারে যে কোনো নির্দিষ্ট দল হয়তো বেশিরভাগ মিডিয়াকে কিনে নিয়েছে, কন্ট্রোল করে নিচ্ছে, যাতে নিরপেক্ষভাবে মিডিয়া কাজ করে, সেই জন্য এরাই দাবি করলো। উল্টো দিকে এটাও অনেকের মাথায় আসছিল যে এদের নির্দিষ্ট কোনো ন্যারেটিভ নেই, তো সেটা এরা চালাতে চাইছে না, তো তাই জন্য আগে থেকে রাস্তা ক্লিয়ার করছে না, তো যে যাতে ওদের মিডিয়াকেও কেউ কিছু না বলতে পারে, ওদের মিডিয়াও যাতে লাইসেন্স পায়। ফোর্থ, এরা বললো যে অ্যান্টি ডিফেকশন ল কঠিন করতে হবে, কোনো এমএলএ বা এমপি যদি অন্য কোনো পার্টিতে চলে যায় তাকে 20 বছরের জন্য আর রাজনীতিতে প্রবেশ করতে দেওয়া হবে না। তো মানুষজন কনফিউজ যে এরা তো শুরু হয়েছিল ওই অপমান থেকে, এইসব কেন করছে। তো মানুষজন এটা তখন বুঝতে শুরু করলো যে আচ্ছা, এটাও একটা আস্তে আস্তে পার্টি আকারে ফর্ম হবে, এবং যে কোনো পার্টির তো শুধু একটা অবজেক্টিভ থাকবে না, আস্তে আস্তে অনেক অবজেক্টিভ থাকবে, এবং সেই অবজেক্টিভগুলো তৈরি হচ্ছে, ইটস ওকে। এবং ওরা বলল যে 50% রিজার্ভেশন চাই সংসদে মহিলাদের, কিন্তু টোটাল সিট না বাড়িয়ে। তো আবারও মানুষের মধ্যে সংশয় দোলাচল যে মহিলাদের রিজার্ভেশন চাইছে, তাহলে মহিলাদের ফরে এই দল হয়তো নারীবাদী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু টোটাল সিট বাড়াতে চাইছে না কেন সংসদে? চিন্তা ভাবনা কি, পক্ষে বিপক্ষে কথাবার্তা শুরু করলো। অর্থাৎ এই জায়গা থেকে এবার সেকেন্ড লেয়ারটা আমরা কমপ্লিট করলাম আলোচনার। আমরা বুঝলাম যে জুডিশিয়াল ফল্ট লাইন থেকে শুরু হলেও আস্তে আস্তে নন জুডিশিয়াল এই 4টে ব্যাপারে ঢুকে গেল সিজেপি দলটা। ক্লিয়ার এই অবধি? এইবার থার্ড লেয়ারে আমরা ঢুকবো এই ভিডিওতে আলোচনাতে। কি সেই লেয়ার? 3টে মেন খটকা তৈরি হতে শুরু করলো এই দলটাকে নিয়ে। অভিজিৎ দীপকে, যে যুব সমাজকে লিড করার জন্য সিজেপি দলটা মূলত প্রতিষ্ঠা করলো, সে থাকে আমেরিকায়। ভারতে থাকেই না এরকম একটি ছেলে, সে ভারতের ছেলে মেয়েদের জন্য এত প্রাণ কাঁদছে, আমেরিকায় বসে আছে, বিদেশের মাটি, কেমন একটা ফরেন ফান্ডিং টাইপের গন্ধ।
এবার বিদেশের থেকে কি কারোর দেশের জন্য মন কাঁদতে পারে না? কাঁদতেই পারে। সেকেন্ড একটা সংশয়, যে এই যে ছেলেটি অভিজিৎ দীপকে, এ ছিল আম আদমি পার্টির, এক্স্যাক্ট ইয়েটা আমার মনে পড়ছে না পোস্টটা, আপনারা কারোর মনে পড়লে একটু কমেন্টে জানিয়ে দেবেন। মোটামুটি আম আদমি পার্টির পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এরকম কিছু একটা। তো কি করে কমিউনিকেট করলে মানুষ ভোট দেবে, মানুষ ঘুরে যাবে, সেই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে ইনি সিদ্ধহস্ত, সেই ব্যাপারে এনার পড়াশোনা আছে। তো পড়াশোনা আছে এবং স্ট্র্যাটেজি তৈরি করেন, খুব ভালো কথা। গন্ডগোলটা মানুষের মধ্যে এলো যে এরা কি তাহলে সত্যি ওই ককরোচ বলেছে বলে যুব সমাজকে সেই রাগ থেকে, অপমান থেকে একটা আন্দোলন শুরু করলো, নাকি আম আদমি পার্টিরই এটা টিম বি, তারাই নতুন করে রাস্তায় নামলো মানুষের একটু আবেগ টাবেগ পাওয়ার জন্য, ইমোশন সাপোর্ট পাওয়ার জন্য নতুন একটা রূপ নিয়ে নিল? কারণ এ তো আগে আম আদমি পার্টিতে ছিল, এ তো নন পলিটিক্যাল, অ্যাপলিটিক্যাল এরকম তো নয়। এবার কেউ আম আদমি পার্টিতে ছিল বলে সে নতুন পার্টি করতে পারে না, এমনও নয়, করতেই পারে। থার্ড যেটা মানুষের মধ্যে কনফিউশন এলো, যে এদের পার্টিতে যোগ দেওয়ার জন্য প্রথম দিকে মহুয়া মৈত্র কমেন্ট করেন যে আমি যোগ দিতে চাইবো আপনাদের পার্টিতে, বা এরকম কিছু একটা, মোট কথা ভাবার তো এরকমই যে মহুয়া মৈত্র যোগ দিতে চান। এবং ওরা মহুয়া মৈত্রকে রিপ্লাই করে পাবলিক প্ল্যাটফর্মে যে স্বাগত আপনাকে আমাদের ককরোচ জনতা পার্টিতে। এবার মানুষজন অনেকে তাদের বক্তব্য সেই সময় ছিল, মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের এমপি, যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এত দুর্নীতি করছে, সেই তৃণমূল কংগ্রেসের এমপি এবং আম আদমি পার্টির পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট, তারা একটা প্ল্যাটফর্মে চলে আসছে, এসে তারা বলছে যে আমরা মিডিয়ার স্বাধীনতা দেব, আমরা অ্যান্টি ডিফেকশন এইসব করব। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। গোলমাল বোঝা গেল লেয়ার 3। এইবার লেয়ার 4 আমাদের ঘটনার দিকে, ছাত্র আন্দোলনের দিকে আমরা ঢুকছি। কিন্তু আগের এই তিনটে জিনিস না বুঝলে এর ব্যাকগ্রাউন্ড, পরের জায়গাটা অত ক্লিয়ারলি বোঝা যেত না। নিট ডাক্তারি পরীক্ষার জন্য যে এন্ট্রান্স এক্সাম, সেই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, সেইখানে প্রশ্ন ফাঁস হয়ে গেল এবং এটা ভারতবর্ষের একটা বড় ফল্ট লাইন। যদি ভুল না বলি সংখ্যাটা 22 লাখ স্টুডেন্ট মনে হয়, টোটাল 22 লাখই তো, সংখ্যা ভুল হতে পারে, একটু কমেন্টে জানাবেন, নিট পরীক্ষার জন্য অ্যাপিয়ার করেছিল। এবং এই প্রচুর স্টুডেন্ট, বাচ্চা ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে, সুইসাইড পর্যন্ত করে যখন তারা জানতে পারে যে পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গেছে। হয়তো কেউ 1 বছর, 1.5 বছর, 2 বছর দিনরাত নাওয়া খাওয়া ভুলে ওর মধ্যে টাইম দিয়ে দিয়েছিল। তো এই যে ফল্ট লাইন, এটা টোটাল একটা গভর্নমেন্ট ফেলিওর। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ফল্ট লাইন কিন্তু যদি ইন্টারনাল পলিটিক্সে হয়, রাজনৈতিক দলে, অন্য দলে সে করে না। এক্স দল, যদি আপনি এক্স দলের সমর্থক হন, তারা নিজেরাই কিছু ভুল করে বলে ফল্ট লাইন তৈরি হয়, তারপর YZ দল সেই ফল্ট লাইনটাকে তুলে ধরে আন্দোলনটা করে। তো দোষটা তো তাদের যারা ফল্টটা করেছে। সেরকমই জিওপলিটিক্সের ক্ষেত্রে ভারতে কিন্তু ফল্ট লাইন পাকিস্তান এসে তৈরি করে দেয় না, ফল্ট লাইন ভারতেরই, দায় ভারতেরই, দোষ ভারতেরই। ফল্ট লাইন হাতে পেয়ে গেলে পাকিস্তান কেন ছাড়বে সেটাকে এক্সপ্লয়েট করতে? ঠিক তো, ফল্ট লাইন বিদেশ থেকে এসে তৈরি হয় না, দেশের মধ্যে কোনো ভুল হলে তখন সেটাকে তারা গ্র্যাব করে নেয়। তো এই যে ফল্ট লাইন, এটা টোটাল আমাদের দেশের গভর্নমেন্টের ফেলিওর। যেরকম একটা ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, এইবার সঙ্গে সঙ্গে এই ফল্ট লাইনটাকে হাইজ্যাক করে নেয় সিজেপি, যে ভাই এটা নিয়ে আন্দোলন করতে হবে। সিজেপি শুরু হয়েছিল ইউথদের নিয়ে, ইউথদের ককরোচ বলা হয়েছিল। নিট পরীক্ষা দিয়েছে যারা, তারাও ইউথ। তো সিজেপি পার্টির যারা মেন বেস ইউথ, তাদেরই প্রবলেম। তো ওরা ঠিকঠাক একটা ফল্ট লাইনকে টার্গেট করেছে এবং ওরা মেনলি দাবি করলো যে ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার,
তার রেজিগনেশন চাই। আমাদের এই চ্যানেলে মনে হয় মাস দেড়েক হবে না, নিট পরীক্ষার প্রশ্নপত্র লিকের পরপর আমিও ভিডিও করেছিলাম একজন টিচার হিসেবে এবং পরিষ্কার বাংলা ভাষায় বলেছিলাম যে এই ভদ্রলোকের পদত্যাগ চাই। হ্যাঁ, তারপর ভালো করে রি এক্সাম ইত্যাদি হয়েছে, ঠিক আছে, ভবিষ্যতে আবার ভুল করলে আবার বলবো পদত্যাগ চাই। তো যাই হোক, সিজেপি পার্টির এই দাবির সঙ্গে আমি নিজেও সহমত ছিলাম, এই দাবিটার সঙ্গে। এবার ওনাদের এই আন্দোলন যখন দিল্লিতে আরো তীব্রতা পাচ্ছে, সোনাম ওয়াংচুক, অনেকে নাকি বিজ্ঞানী হিসেবে প্রচার করছেন ফেসবুকে, আর অনেকে উল্টো দিকে গিয়ে লিখছেন উনি কি বিজ্ঞানী, উনি একজন ইঞ্জিনিয়ার। সত্যিটা হলো উনি বিজ্ঞানী নন, উনি ইঞ্জিনিয়ার। কিন্তু উনি ইঞ্জিনিয়ার বলে ওনার গুরুত্ব বিন্দুমাত্র কমে না। উনি ইঞ্জিনিয়ার না হয়ে উনি লয়ার হতে পারতেন, উনি লয়ার না হয়ে উনি কৃষক হতে পারতেন, উনি কৃষক না হয়ে উনি মুদি দোকানি হতে পারতেন, তাতে কি? মানে সায়েন্টিস্ট হলেই গুরুত্ব থাকবে, সায়েন্টিস্ট না হলে গুরুত্ব থাকবে না, এমন তো নয়। মানুষ হিসেবে আমরা গুরুত্ব দিই না। সায়েন্টিস্ট নয় এটা কোনো প্রশ্নই নয়। হ্যাঁ, উনি ইঞ্জিনিয়ার। তো সোনম ওয়াংচুক স্যার, যিনি একজন ইঞ্জিনিয়ার এবং যথেষ্ট পরিচিত মুখ, যার অনেক ফ্যান ফলোয়ার আছে, তিনি এই মঞ্চে এসে অনশন আন্দোলন শুরু করেন এবং মাস আপিল পাবলিককে আহ্বান জানাতে শুরু করেন এই আন্দোলনে যাতে সবাই সাপোর্ট করে। আন্দোলন সর্বভারতীয় হয়ে যায়। এবার দেখা যায় মূলত বামপন্থী দলগুলো, সিপিআইএম এর নেতা নেত্রীরা, এসএফআই, আইসা, এদের নেতা নেত্রীরা এই ধর্ণা মঞ্চে যেতে শুরু করে। তো সোনম ওয়াংচুক স্যারও আসতে পারেন একজন নাগরিক হিসেবে অনশন করতে, কোনো অসুবিধা নেই। এবং ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনও চাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সিপিআইএমও আসতে পারে একটা রাজনৈতিক দল হিসেবে সাপোর্ট করতে এই আন্দোলনে। এটা পলিটিক্সের ন্যাচারাল ডিসক্লোজ, এর মধ্যে কোনো অসুবিধা নেই।